start at 8:05 ঠিক আছে 3 minutes notes totes গুছাও organized হও we will get started soon. All right. I think we should get started. তোমাদের কি মনে হয়? Yes, sir. Yes? Lovely. Thank you guys for joining this extra class. As you know, আজকের পরে আমাদের আর অনলাইন দেখা হবে না, আমাদের একবারে দেখা হবে ফ্রাইডেতে, যেদিন আমরা মিড 2 এর খাতাগুলো দেখব। ইনশাআল্লাহ কুইজের খাতাগুলো দেখে, মানে কুইজের মার্কস গুলো দেখে যেতে পারবো। কুইজের খাতা তো আর দেখার কিছু নেই, অ্যাসাইনমেন্টের স্কোরস গুলো দেখে ফেলতে পারবো। অ্যাসাইনমেন্ট 2 তোমাদেরকে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশনেরও দেরি আছে, ফাইনাল এক্সামের পরের দিন পর্যন্ত সময় পাবে। সো আজকের ক্লাসটায় আমাদের অবজেক্টিভ হচ্ছে লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই কন্টিনিউ করতে। বাট লাস্ট ক্লাসের আমাদের লেকচারটা কিন্তু ফর ওয়ান্স একটা টপিক নিয়ে একটা ক্লাসে একটা পুরো লেকচার হয়ে গিয়েছে। সো একটু কুইকলি রিক্যাপ করে নেই। আমাদের ফাইনালে সিলেবাসের প্রথম টুকরাটা ছিল হচ্ছে গিয়ে ক্যাপিটাল বাজেটিং। সবার আশা করি ক্যাপিটাল বাজেটিং নিয়ে কোনো সমস্যা নেই। ইয়েস? Yes, sir. ওকে। তোমাদেরকে ফাইনাল এক্সামে ক্যাপিটাল বাজেটিং এর দুইটা ম্যাপ দেওয়া হবে, এনপিভি আইআরআর, এমআইআরআর আর পিআইআর। তোমরা ক্যালকুলেট করবে দুইটা প্রজেক্টের। আমার ইচ্ছা হচ্ছে একটা দেওয়া অ্যানুইটি, একটা দেওয়া মিক্সড স্ট্রিম। বাট এটা হচ্ছে কি মানে ম্যাক্সিমাম, হয়তো এমনও করতে পারি যে একটাই দিব ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক, এন্ড সেটাই করতে হবে। যদি একটা দেই
তাহলে সেটা দিব একটা অ্যানুইটির অঙ্ক, খামাখা পেঁচানোর তো কোনো মানে হয় না। ক্যাপিটাল বাজেটিং থেকে কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন এক্সামে আসবে না। আমাদের আজকের টপিক ইজ ফাইন্যান্সিয়াল লেভারেজ। ফাইন্যান্সিয়াল লেভারেজ থেকে ম্যাথ আসবে। ফাইন্যান্সিয়াল লেভারেজের আসলে একটাই ম্যাথ আছে, সেই ম্যাথটাই আসবে, বাট ফাইন্যান্সিয়াল লেভারেজ থেকে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন আসবে কয়েকটা, মানে হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন আমি করব একটা। বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. ভেরি গুড। নাও অ্যাজ আই অলওয়েজ সে, যে ম্যাথ হচ্ছে থিওরিরই একটা অ্যাপ্লিকেশন। যে থিওরিটা বুঝবে সেই ম্যাথটা বুঝে করতে পারবে। ইউ ক্যানট হ্যাভ অ্যাপ্লিকেশন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, ইউ ক্যানট হ্যাভ ম্যাথ উইদাউট দ্য থিওরি। সো আজকে আমাদের লেকচারের ফার্স্ট পার্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজের কনসেপ্টটা নিয়ে কথা বলা। সো ইফ ইউ আর অল রেডি, কারো যদি ক্যাপিটাল বাজেটিং ওর সরি আরেকটা তো টপিক আছে মাঝখানে, রিস্ক অ্যান্ড রিটার্ন, আমাদের লাস্ট ক্লাসের টপিকটা। রিস্ক অ্যান্ড রিটার্ন ওর ক্যাপিটাল বাজেটিং নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি ফাইন্যান্সিয়াল লেভারেজে চলে যাচ্ছি। রিস্ক অ্যান্ড রিটার্নের কথাটা একটু বলে রাখি, আই এম সো সরি, আমার কি যে হয়েছে। রিস্ক অ্যান্ড রিটার্ন নিয়ে লাস্ট ক্লাসে যে ডিসকাশনটা হয়েছে, সেই ডিসকাশনটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। যদি 2 মিনিটে সামারাইজ করতে হয়, তাহলে আমাদের শেখা যেটা হয়েছে সেটা হচ্ছে যে রিস্ক অ্যান্ড রিটার্ন এই দুইটাকে মেজারমেন্ট করতে হলে আসলে রিটার্নের মেজারমেন্টটা হবে এক্সপেক্টেড রিটার্ন, অ্যান্ড রিস্কের মেজারমেন্টটা হবে দুইটা টুকরায়। একটাকে আমরা বলি মার্কেট রিস্ক, আর একটাকে বলি ইনভেস্টমেন্ট স্পেসিফিক রিস্ক। এই দুইটা টুকরায় রিস্ক মেজার করতে হয় বিকজ বিজনেসে, ফাইন্যান্সে, ইকোনমিক্সে রিস্ক মানে হচ্ছে আনসার্টেনটি। রিস্ক ইজ নট অ্যাবাউট লস, ইট ইজ অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ রিটার্ন as well as the possibility of loss. Risk হচ্ছে essentially the difference between reality আর expectations. যেহেতু রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশনস কখনোই অ্যালাইন্ড হয় না, যেহেতু ফিউচারে কি হবে আমরা কেউই জানি না, আমরা মনে করি আসলে কিছু নেই। রিস্কের একটা অংশ আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি, আরেকটা অংশকে আমরা কখনোই কন্ট্রোল করতে পারি না, সেটাকে ক্যালকুলেটও করতে পারি না, সেটার জন্য নিজেদেরকে কম্পেনসেট করতে পারি। একটু লাস্ট ক্লাসের লেকচারটা দরকার হলে 1 মিনিট ধরে দেখে নাও। The capital asset pricing model combines the two measurements of risk into one measurement of return. ফর্মুলাটাও আছে, I'll give you guys a minute, একটু দেখো, তারপরে কথা বলা শুরু করব। দেখা হয়েছে? Yes, sir. Yes, sir. সমস্যা, কোয়েশ্চেনস, ইস্যুস? যদি থাকে, আই নো অনলাইন ক্লাসে কথা বলাটা বিরক্তিকর, যদি থাকে প্লিজ ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু বি টেন্স। শুক্রবারে যখন দেখা হবে তখন যা কোয়েশ্চেন আছে সেগুলোর আনসার দেওয়া যেতে পারে। অ্যান্ড 6 শুক্র শনি রবি সোমবার। 19th কোন দিন হয় এনিবডি? 19th হচ্ছে মানডে, তা আমি তো 18th-ও থাকবো ক্যাম্পাসে। সো 18th-ও যেহেতু আমি থাকবো, 18th-ও এসে দেখা করে যেতে পারবে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে। সাউন্ডস গুড? Yes, sir. Yes, sir. ওকে। স্যার My সকালের friends, দিকে থাকবেন? হ্যাঁ বাবা, সকালের দিকেই থাকবো। আমি টাইমটা দিয়ে দিব ক্যানভাসে, দরকার হলে একটু গুছাই দিন। শরীরটা ভালো হইতেছে না বুঝছো কোনোভাবেই। এই ওয়েদারটাও এমন উইয়ার্ড, মানে
জ্বর ভালো হয়েছে, কাশি কমছে, কিন্তু এত মাথা ব্যথা। তোমাদের কারো কি এটা হইতেছে একটা মানে পারপেচুয়াল হেডেক, নাকি ইজ ইট জাস্ট মি? Sir, I think you should see a doctor by now. চুপ Sir, করো Yes, তুমি sir. আবার। Headache this might হচ্ছে না also be আমাদের related to dehydration. Not dehydrated. I think my sinuses are মানে ওই যে ই হয়ে গিয়েছে সাইনাস গ্ল্যান্ডস গুলা because of the weather changing. I hate this. আমার একটা সমস্যা হয়, আমি বাসায় থাকলে না চশমা পড়তে মনে থাকে না, and পরে it kills me. একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করি যে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠিক মতো, and by then it's too late. মাথাটা ধরে যায়। Anyway, বাদ দাও। I think 18 তারিখ পর্যন্ত I will live, ইনশাল্লাহ। এখন শুরু করা যাক। My friends, তবে কনসেপচুয়াল ডিসকাশনটা শুরু করতে হলে সেটা হচ্ছে লেভারেজ। লেভারেজ কথাটা কিন্তু আসলে ফাইন্যান্স থেকে আসেনি। লেভারেজ একটা সিম্পল ইংলিশ ওয়ার্ড, অ্যান্ড লেভারেজ কথাটার মানে হচ্ছে অ্যাডভান্টেজ। শুনতেছো আমার কথা? Yes, sir. Yes, sir. লেভারেজ কথাটা আমরা মানে এভরিডে কনভারসেশনেও ব্যবহার করতে পারি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি করিও ফ্রিকোয়েন্টলি, যে আমার অমুক জায়গায় পরিচিত আছে, মেবি আই ক্যান লেভারেজ দ্যাট। আমি এই ব্যাংকের এই ডাইরেক্টরকে চিনি, মেবি আই ক্যান লেভারেজ দ্যাট। লেভারেজ মানে হচ্ছে একটা অ্যাডভান্টেজ নেওয়া ওর অ্যাডভান্টেজ খুঁজে বের করা। ফাইন্যান্সিয়াল লেভারেজ কথাটা যখন আমরা ব্যবহার করি, যখন লেভারেজ ওয়ার্ডটার আগে আমরা ফাইন্যান্সিয়াল কথাটা ঢুকিয়ে দেই, তখন আসলে আমরা যেটা ইমপ্লাই করি সেটা হচ্ছে দি অ্যাডভান্টেজ। দেখতেছো সবাই? Yes. The advantage we get from debt. The advantage we get from borrowing money. Financial leverage এর পুরো কনসেপ্টটা আসে from the advantage of borrowing money instead of using equity, using our own money. একটা ব্যবসা করব, একটা প্রজেক্ট করব, যদি ক্যাপিটাল বাজেটিং এ ফিরে যাই, কোনো একটা কিছু করব, আমি নিজের টাকায় করতে পারি, তাহলে সেটাকে বলা হবে equity financing, or আমি লোন নিয়ে করতে পারি, যেটাকে বলা হবে debt financing. ডেট অ্যান্ড একুইটির মধ্যে একটা ফান্ডামেন্টাল রিলেশনশিপ আছে, মন দিয়ে শোনো। একুইটি ইজ মোর এক্সপেন্সিভ দেন ডেট, বাট ইট ইজ লেস রিস্কি। একুইটি সবসময় ডেটের থেকে বেশি এক্সপেন্সিভ, কিন্তু একুইটি ইজ লেস রিস্কি। দেখতেছো? Yes, sir. Debt, my friends, on the other hand, is cheaper, but I think তোমরা সবাই বুঝতেছো আমি কি লিখবো, more risky. More risky. Sir, এখন I'm sorry? I had a question. Sure. Risk in terms of what, sir? Oh, I promise you I was just going to explain in terms of what. If you just follow the lecture, তাহলে দেখবে যে I will fill in the blanks. Of course, I'm not going to explain it by saying in terms of what, because that makes very little sense. বরং একটু শোনো মন দিয়ে, তোমার কোয়েশ্চেনের আনসারটা হয়তো পেয়ে যাবে। ওকে? Yes, sir. So এখন মিস্টার ফাজলে, who is full of energy, ওর কথাটায় ফিরে যাই in terms of what. Let's talk about why debt is cheaper. Why debt gives us advantage. Why debt gives us leverage. The answer to this is very simple. In fact, I will open this to the class. Is there anyone who can tell me why debt is cheaper? Tax exemption. Tax. Sir, you're not taxed on the loan you get. You are taxed on the loan you get. I think you have to be a little more specific. The interest you pay, it's tax deducted. Thank you very much. এটা আমাদের সেই কোর্সের শুরুতে ডিসকাস করা হয়ে গিয়েছিল যখন আমরা কর্পোরেশনের বেসিক্স এটসেট্রা পড়ছিলাম। Debt is cheaper
because the cost of debt is not taxed. ডেটের কস্ট হচ্ছে ইন্টারেস্ট। আমরা যদি লোন নেই তাহলে আমাদের ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্টের টাকাটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। আমরা যখন একটা ইনকাম স্টেটমেন্ট বানাই, ইনফ্যাক্ট একটা ইনকাম স্টেটমেন্ট ভিজুয়ালাইজ করলেই রিয়ালাইজ করবে যে সেলস মাইনাস কস্ট অফ গুডস মাইনাস অপারেটিং এক্সপেন্স মাইনাস ইন্টারেস্ট, এরপরে যা থাকবে সেখান থেকে হবে মাইনাস ট্যাক্স। So there is no one in the world who can argue that debt is more expensive than equity. Debt is always cheaper because interest এর উপরে tax নেই. The cost of debt is tax deductible. এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি what is the cost of equity, তাহলে কি আনসার হবে for a public company? So dividend. Thank you. Dividend. Dividend কিন্তু taxable. Dividend-এর হিসাব কি এখনো আসছে ইনকাম স্টেটমেন্টে? Sales minus cost of goods minus operating expense minus interest minus tax, তারপরে যেটা থাকবে নেট ইনকাম সেইটার থেকে না মাইনাস ডিভিডেন্ডস হবে। সো ট্যাক্স দেওয়ার পরে কিন্তু ডিভিডেন্ডের হিসাব করতে হবে। এখন মিস্টার ফজলে বুঝছো why that is cheaper? তোমার কোশ্চেনের কি 50% আনসার দেওয়া হয়েছে? Yes, sir. গুড। আরো আনসারটা বড় করি, তারপরে আরো বড় করব, ডোন্ট ওয়ারি বাবা। এখন লেটস টক অ্যাবাউট রিস্ক। মাই ফ্রেন্ডস, আমাদের ডেটের কস্ট বলো একুইটির কস্ট বলো সব কিছু কিন্তু ডিপেন্ড করছে এই প্রথম ভ্যালুটার উপরে। এখানে সেলস না বলে আমি যদি বলি ইনকাম তাহলে হবে না? এখন তাহলে সিম্পলি চিন্তা করি, আমার ইনকাম যদি কম হয় কোনো একটা সময়ে তাহলে কিন্তু আমার ডিভিডেন্ডের পরিমাণটা কম দিলেও হবে, বাট আমার ইনকাম কম হলে কি ইন্টারেস্টের পেমেন্ট কম দিতে পারবো আমি? পারবো? আমার যদি ইনকাম কম হয় আমি কি ব্যাংকে যেয়ে বলতে পারবো সরি ভাই আমার কাছে টাকা নাই, আমি ইন্টারেস্ট দিব না? I know why you hesitated, because বাংলাদেশে ইনকাম বেশি হলেও বলা যায়, এটা কম হলে তো বলা যায়, but you understand my point. So যদি কখনো আমাদের অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু debt is more risky because interest পেমেন্টটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। On the other hand, dividend পেমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে, কম দেওয়া যাবে, নাও দেওয়া যাবে। সেইভাবে যদি চিন্তা করি তাহলে আই থিঙ্ক তোমরা সবাই এগ্রি করবে যে ডেট অ্যান্ড একুইটির মধ্যে যে ফাইন্যান্সিয়াল যে ফান্ডামেন্টাল রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা আমাদেরকে দেখায় যে ডেট নেওয়ার একটা অ্যাডভান্টেজ আছে ইন টার্মস অফ কস্ট। ডু ইউ এগ্রি? Yes, sir. ওকে। এখন একটা বিজনেস যেই পরিমাণ ক্যাপিটাল রাখে, একটা বিজনেসের যেই টাকা আছে সেই টাকাটা কিন্তু হচ্ছে নট অনলি ডেট অর অনলি একুইটি, বাট রাদার একটা বিজনেসের সব কিছুর আসে ফ্রম ডেট প্লাস একুইটি। এই ডেট আর একুইটি দিয়েই বিজনেসটা অ্যাসেট কিনবে অ্যান্ড সেই অ্যাসেটগুলো থেকেই বিজনেসটার ইনকাম হবে। একটা সময় ছিল বুঝছো বিফোর দ্য 1960s যখন কতখানি ডেট অ্যান্ড কতখানি একুইটি এটার কোনো আনসার দেওয়ার উপায় ছিল না। একটা বিজনেসের যখন অ্যাসেট কিনতে হতো তখন তারা চিন্তা করতো যে এই মুহূর্তে আমাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমরা কি রিস্ক কমাতে চাই তাহলে আমরা একুইটি ফাইন্যান্স করব, যদি মনে করি রিস্ক আরো নিতে পারবো তাহলে আমরা ডেট ফাইন্যান্স করব। যদি আমরা রিস্ক অ্যাভার্স কম হই তাহলে ডেট, যদি রিস্ক অ্যাভার্স বেশি হই তাহলে একুইটি, এভাবেই চলতেছিল। এই যে জিনিসটা আছে ডেট অ্যান্ড একুইটি মিলিয়ে এটাকে বলা হয় একটা বিজনেসের ক্যাপিটাল স্ট্রাকচার। দেখছো সবাই, ডেট আর একুইটি হচ্ছে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে দ্য মিক্সচার অফ ডেট অ্যান্ড একুইটি। সবাই কি আমার কথা বুঝতে পারছো? তাহলে এখন শোনো, ইন দ্য আর্লি 1960s যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমেরিকার পিটসবার্গে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে একটা সামারের সেমেস্টার আমেরিকায় হচ্ছে ছোট্ট সেমেস্টার অ্যান্ড ইটস অ্যান অপশনাল সেমেস্টার। সামারে সাধারণত কার্নেগি মেলনে 3টা সেমেস্টার অফার করা হয়, ABC বলি আমরা। আই এম আ গ্রাজুয়েট অফ কার্নেগি মেলন ইউনিভার্সিটি, সো আমি ওভাবেই বলছি। সামার A হচ্ছে সবচেয়ে পিছিটা, সামার B হচ্ছে আরেকটু লম্বা, সামার C হচ্ছে পুরো সামার জুড়ে।
তো কোনো ভালো ফ্যাকাল্টি সামারে ক্লাস নিতে চায় না, বিকজ সবাই ব্যস্ত থাকে। এন্ড কার্নেগি মেলনের ফ্যাকাল্টি মেম্বার্স আর ইন্ডাস্ট্রি এনগেজ, দেখা যায় সবাই নিজের কাজে চলে গেছে, কোনো গভর্নমেন্টের কোনো প্রজেক্টে কাজ করতেছে, ওর কোনো প্রাইভেট কোম্পানির কনসাল্টিং করতেছে, এগুলো নিয়ে ব্যস্ত। স্টুডেন্টরাও অবভিয়াসলি দে গো অন সামার ব্রেক। সো একটা সামার আসলো, যেই সামারে গিয়ে দেখা গেল যে ফাইন্যান্সের কয়েকটা বেসিক ইনভেস্টমেন্ট ফাইন্যান্স, এই যে কর্পোরেট ফাইন্যান্সের কোর্স অফার করা হয়ে গিয়েছে, স্টুডেন্টরা সাইন আপও করে ফেলেছে কোর্সের জন্য, কিন্তু ফ্যাকাল্টি নাই। তখন বিজনেস স্কুল থেকে পুরো সিএমইউতে একটা মেমো পাঠানো হলো যে অন্য ডিপার্টমেন্টে কি কোনো ফ্যাকাল্টি মেম্বার আছে, কারণ অনেক ডাইভার্স ব্যাকগ্রাউন্ড মানুষের, আমি তো একজন ইঞ্জিনিয়ার বাই ট্রেনিং, টিচিং ফাইন্যান্স, তো এরকম কেউ কি আছে নাকি যে এক বেসিক ফাইন্যান্সের কোর্স পড়ায় দিতে পারবে। অ্যান্ড ওই সময় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দুইজন ফ্যাকাল্টি মেম্বার ছিল who decided to take the summer off. They were very good engineers, they were very well reputed engineers, experts in their field, but they wanted a break from everything, so that summer they had nothing going on. দুইজনই ছিল ইটালিয়ান, একজনের নাম ছিল ফ্র্যাঙ্কো মগডিলিয়ানি, আরেকজনের নাম ছিল মার্টন মিলার, প্রফেসর্স ফ্র্যাঙ্কো মগডিলিয়ানি অ্যান্ড মার্টন মিলার। তো এই দুইজন ফ্রেন্ড ছিল, তারা একে অপরের সাথে কথা বলতে বলতে এই সার্কুলারটা দেখে বললো যে আচ্ছা ভাই, কাজ তো নাই, পড়ায় দিব নাকি একটা সামার 8টা পড়ায় দিই আমরা অল্প সময়, তারপরে উইল গো অন ভ্যাকেশন। শুনতেছো? আমি বাড়ায় বলতেছি না স্টোরিটা, বরং আমি আরো কমায় বলতেছি। সো এই দুই ফ্রেন্ড, এই দুই ইঞ্জিনিয়ার wrote back to the business school saying যে এই যে we are professors Mogdilini and Miller, আমরা পড়ায় দিব, অসুবিধা নাই, বাট আমরা ওই যে ছোট সেমেস্টারটা পড়াবো, প্লিজ সেন্ড আস কি পড়াইতে হবে, সিলেবাস, আউটলাইন, রেফারেন্স মেটেরিয়ালস এটসেট্রা। সো তাদেরকে বিজনেস স্কুল থেকে সব পাঠিয়ে দেওয়া হলো, অ্যান্ড তারা দুইজন ক্লাসের আগে এই ফাইন্যান্সের বই টই ঘাটা শুরু করলো। অ্যান্ড বইয়ে পড়তে পড়তে এটা সেটা দেখতে দেখতে এক সময় তারা আসলো এই চ্যাপ্টারটায়, ক্যাপিটাল স্ট্রাকচার, যেখানে ফাইন্যান্সিয়াল লেভারেজের কনসেপ্ট আছে, যেখানে ইকুইটি অ্যান্ড ডেটের এই রিলেশনশিপ নিয়ে কথা আছে। এন্ড তারা এই পুরো জিনিসটা পড়ে, আমরা ঠিক যতখানি পড়ছি ততখানি, এতখানি পড়ে they stopped and they decided to question this entire conceptual framework. ঠিক তোমাদেরকে যতখানি আমি বুঝিয়েছি, মনে করো যে তারা ততখানি পড়লো, পড়ে তারা থেমে বললো যে না, দিস ইজ নট মেকিং সেন্স। They argued, একটু আগে আমি যে কথাটা বললাম না যে debt is always cheaper than equity, Yes, sir. so they argued যে যদি debt হয় equity থেকে cheaper, তাহলে why should we consider equity financing? Why not consider debt financing entirely? In fact, they proposed যে আমরা যদি মনে করি markets are efficient, আমরা যদি মনে করি যে ইনভেস্টরদের এক্সপেকটেশনস আর হোমোজিনিয়াস, কিছু অ্যাজাম্পশনস তারা করলো আর কি, এন্ড আমরা যদি মনে করি যে ট্যাক্সের কনসিডারেশনস আর নট সিগনিফিক্যান্ট, তাহলে অল বিজনেসেস শুড বি 100% ডেট ফাইন্যান্স। শুনতেছো? Yes, sir. Yes, sir. কথাটা কিন্তু রিডিকুলাস শোনায় না অ্যাজ ফাইন্যান্স স্টুডেন্টস? কেউ যদি এসে বলে যে সব বিজনেসের উচিত 100% ডেট ফাইন্যান্সড হওয়া, শুনতে হাস্যকর মনে হয় স্যার। এটা একটা হাস্যকর কথা মনে হবে শুনলে। প্রফেসর মগডিলিনি এন্ড মিলার যখন এই কথাটা বললো, তখন সবাইও মনে করলো যে হাস্যকর, বাট ডোন্ট ওয়ারি, দে ডিডন্ট স্টপ হিয়ার। দে প্রপোজড যে 100% ডেট ফাইন্যান্সিং ইজ পসিবল যদি মার্কেট হয় পারফেক্ট। আসলে তো পারফেক্ট মার্কেট বলে কিছু নেই। সো তাহলে they decided যে একটা কাজ করি, যেহেতু আমরা মনে করছি 100% ডেট ফাইন্যান্সিং সম্ভব পারফেক্ট মার্কেটে, কিন্তু পারফেক্ট মার্কেট নেই, তাহলে এখন আমরা উল্টা করে চিন্তা করব, আমরা ব্যাকওয়ার্ডস চিন্তা করব, অ্যান্ড উই উইল ট্রাই টু ফাইন্ড কতখানি ডেট অ্যান্ড কতখানি equity is best for any business, for any project, for any investment. In one summer, they decided to solve a question যেটার আনসার কেউ ভাবেও নাই, যেটার আনসার বের করা যাবে এটা কারো মাথায়ও আসে নাই। কতখানি ডেট, কতখানি ইকুইটি, এটা তারা বের করতে ডিসাইড করলো। শুনতেছো আমার কথা?
এখন আমি তোমাদেরকে একটু তাদের ক্যালকুলেশনটা তারা কিভাবে ডিরাইভ করলো তাদের রিজনিংটা দেখাতে চাই। এখন এই রিজনিং এই হোয়াইট বোর্ডে দেখাইতে ফরএভার লাগবে। আমাদের FIN440 কোর্স আউটলাইন দেন, খালি আমার কোর্স আউটলাইনেই দুইটা বইয়ের নাম দেওয়া। একটা হচ্ছে রসের বইটা, আরেকটা বইয়ের নাম দেওয়া আছে, কারো মনে আছে কিনা জানি না, কিয়ন, প্রফেসর কিয়ন নামে আরেকটা বই আছে। আমি প্রফেসর কিয়নের বইয়ের স্লাইড খুলছি এখন একটুখানি, বিকজ রসের বই এটা এভাবে ডিসক্রাইব করে না। প্রফেসর কিয়নের বইটা আমি সবসময় মনে করি ইজ আ বেটার বুক, বাট ওই যে আমি 440 কোঅর্ডিনেটর না, সো সবাই চায় হচ্ছে ইটা পড়তে, রসের বইটা পড়তে, বিকজ ওইটা হচ্ছে কমন। আমি ভুল স্লাইডটা ওপেন করছি, তোমাদের ওপেন করতে হচ্ছে এইটা, ক্যাপিটাল স্ট্রাকচার লেখা। এখন একটু ওপেন করি, ডোন্ট ওয়ারি, কিয়নের বইটা যেহেতু আমাদের বই না, আমরা এটা সবগুলা স্লাইড দেখবো না, আমরা একটুখানি দেখবো অ্যান্ড বোঝার চেষ্টা করবো। সো আর ইউ গাইজ রেডি এক্সাম্পলটা বোঝার জন্য? Yes. Yes, okay. Professors Mogdilini and Miller তাদের রিজনিংটা করার জন্য এক্সাম্পল হিসাবে তাদের ক্যালকুলেশনের জন্য তারা বলল যে আচ্ছা আমরা চিন্তা করি যে দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে আনলেভার্ড মানে এটা 100% equity financed, আরেকটা হচ্ছে লেভার্ড। লেভার্ড মানে হচ্ছে অবভিয়াসলি এটার ক্যাপিটাল স্ট্রাকচারে 100% debt. আছে। নো 100% না, 100% তো তারা বললো যে 100% মানে আইডিয়ালি 100% হওয়া উচিত, বাট সত্যিকারে তো হবে না। তো আমরা বের করব কতখানি হওয়া উচিত। তো আমরা চিন্তা করব যে দুইটা কোম্পানি আছে, অ্যান্ড একটা কোম্পানি হচ্ছে সম্পূর্ণ ইকুইটি ফাইন্যান্সড, আর একটা হচ্ছে ইকুইটি এন্ড ডেট দুইটা দিয়েই ফাইন্যান্সড। শুনতেছো? ওকে, তাহলে একটু আস্তে আস্তে দেখি আসো, আমার সাথে সাথে স্লাইডটা ফলো করো প্লিজ। রেডি? Yes. সরি, এক সেকেন্ড, আমি রাইট জায়গায় আসি। কিয়নের বইটা একটু উল্টাপাল্টা করে দেখাবে। ঠিক আছে, আর ইউ রেডি? এখন শোনো, দেখো। সো দুইটা ফার্মেরই ক্যাপিটাল হচ্ছে 20,000, দেখতেছো? ফার্ম ইউ যেটার কোনো লোন নাই, ফার্ম এল যেটার লোন আছে। ফার্ম ইউ এর এই 20,000 এর পুরোটাই এসেছে ইকুইটি থেকে। সবাই কি দেখতেছো ইকুইটি 3 নাম্বার লাইনটা? Yes, sir. ফার্ম এল এর কি হয়েছে একটু দেখো তো, লেভার্ড ফার্মটা দেখে আমাকে কেউ ডিসক্রাইব করো, এখানে কি হয়েছে? Half of 10,000 from debt. 50-50, এটার ক্যাপিটাল স্ট্রাকচারে 10,000 আসছে ওনারদের পকেট থেকে, আর 10,000 আসছে লোন নিয়ে। লোনের ইন্টারেস্ট রেট আমরা এই এক্সাম্পলে ধরে নিচ্ছি 12%, আমরা ট্যাক্স রেটও ধরে নিচ্ছি 40%। সবাই দেখছো? Yes, sir. এরপরে তিনটা লাইন দেখো না, আপাতত এখানেই থাকো। So here we have all the information we need to understand leverage. দুইটা ফার্মেরই একই সমান ক্যাপিটাল, কিন্তু একটার ক্যাপিটাল পুরো ইকুইটি থেকে, আর একটার হাফ ইকুইটি থেকে হাফ ডেট থেকে। নাও লেটস সে যে দুইটা ফার্মেরই অপারেটিং ইনকাম এই বছর হলো 3,000। দেখছো আমরা একটু আগে যে ইনকাম স্টেটমেন্টটা হোয়াইট বোর্ডে ড্র করেছিলাম, ওখানে তো সেলস থেকে শুরু করছিলাম, আমরা সেলস আর কস্ট অফ গুডস বাদ দিই, অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে অপারেটিং ইনকাম থেকে শুরু করি। ওকে, সো বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দুইটা ফার্মেরই ইনকাম হয়েছে 3,000। লেটস সে একই জিনিস বিক্রি করছে, একই বিজনেস। নাও যেই ফার্মটার কোনো লোন নাই, ফার্ম ইউ আনলেভার্ড, সেই ফার্মের তো কোনো ইন্টারেস্ট পেমেন্ট নেই, সো সেই ফার্মের আর্নিংস বিফোর ট্যাক্স কত হবে? 3,000। Yes. ট্যাক্স দিতে হবে 40%, ট্যাক্সের রেট তো একটু আগেই আমরা অ্যাসিউম করে নিয়েছি, তার মানে 1,200 ট্যাক্স দিতে হবে। নেট ইনকাম থাকবে 1,800। সবাই দেখছো? Yes, sir. Yes. আচ্ছা, এখন ফার্ম এল এরটা দেখো তো একটু। ফার্ম এল এরও 3,000 যদি ইনকাম হয়, ফার্ম এল এর কিন্তু ইন্টারেস্ট দিতে হবে 1,200, বিকজ ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, লোন আছে 10,000। ইনকাম এর থেকে ইন্টারেস্টটা মাইনাস করি, আর্নিংস বিফোর ট্যাক্স কত হবে? 1,800। তোমাদের দেখে মনে হতে পারে আল্লাহ আর্নিংস বিফোর ট্যাক্স তো অনেক কম। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আসলেও কম,
বিকজ ইন্টারেস্টের পেমেন্টটা দিতে হয়েছে আর ওটার উপরে ট্যাক্স নেই। সো ট্যাক্স দিচ্ছে ফার্ম এল অনলি 720। দেখছো সবাই? Yes, sir. Yes, sir. না, এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিয়ে কম ট্যাক্স দিয়ে কি লাভ, নেট ইনকাম তো কম। এটার 1800, এটার 1080। আমার তো মনে হয় equity is better. If you want an answer to this dilemma, তাহলে নিচে এই দুইটা রেশিও দেখো তো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এন্ড রিটার্ন অন equity, which one is more profitable? এটাই তো প্রফিটেবিলিটি রেশিও। Farm L is more profitable. Return on equity higher. তো ফার্ম এল যদি মোর প্রফিটেবল হয়, আমি কি এখন বলতে পারি না যে লেভারেজ মানে হচ্ছে অ্যাডভান্টেজ ফ্রম ডেট, অ্যান্ড ফার্ম ইউ এর কোনো লেভারেজ নেই, সো দে ডোন্ট হ্যাভ দি অ্যাডভান্টেজ। ফার্ম Yes, এল হ্যাজ লেভারেজ, therefore they have advantage. Yes, Understood, sir. Yeah. Yes. 100% বলতে পারি, রাইট? মিস্টার ফজলে, বুঝতেছো? Yes, sir. আচ্ছা, এখন আরেকটু চিন্তা করি। আসো, ধরো দুইটারই ইনকাম হলো 4000, পরের বছর আরো ভালো হলো। এখন দেখো তো কি হয়, আরো বেশি ইনকাম, 4000 দিয়ে হিসাব করছি। Farm L higher ROE. খালি হায়ার নাকি অনেক হায়ার? অনেক higher. There you go. এখান থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ ম্যাগনিফাইজ রিটার্ন। রিটার্ন খালি বেশি না, অ্যাডভান্টেজ খালি না, অ্যাডভান্টেজ অনেক বেশি। দেখছো সবাই? ইয়েস, Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে। এখন গাইজ, আর ইউ রেডি টু লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পল? Yes. Yes, sir. ধরো প্রথম বছর ইনকাম হলো 3000, পরের বছর 4000, অল গুড, রাইট? আচ্ছা, হোয়াট ইফ ইনকাম হয় 2000? এখন কি অবস্থা? এখন কি বলবা, কোনটা বেটার? Sir, Farm U. এখন কি আর ফার্ম এল কে মনে হচ্ছে খুব অ্যাডভান্টেজ? Sir, ROE অনেক না। কম। ইয়েস, রিটার্ন অন ইকুইটি তো অনেক কমে গেছে। সো এখন যদি আমি বলি যে ডেট ইজ চিপার বাট ইট ইজ মোর রিস্কি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Yes, sir. গুড। এই ক্যালকুলেশন সবাই পারবে, তোমাদেরকে পরীক্ষায় এই বেসিক অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশন দেওয়াও হবে না। ফার্ম ইউ এন্ড ফার্ম এল এর মধ্যে আমরা এখন যে রিলেশনশিপটা দেখলাম সেটা হচ্ছে, যদি অপারেটিং ইনকাম হয় 3000 তাহলে এল ইজ বেটার, যদি হয় 4000 তাহলেও এল ইজ বেটার, কিন্তু যদি হয় 2000 U is better. তাহলে U is কিন্তু better. U is better. And this is where the engineering thinking happened. Mogdilini and Miller, what they did is, using একটা engineering math very straightforward linear approach, they argued যে তার মানে নিশ্চয়ই একটা ভ্যালু আছে যেই ভ্যালুতে U and L will be equal, যেই ভ্যালুতে দেখা যাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন equity, equity ফাইন্যান্স হলেও যা, ডেট ফাইন্যান্স হইলেও তাই। আফটার অল, যদি 2 থেকে 4 এ যাওয়ার মধ্যে চেঞ্জ হয়ে যায় পজিশনটা, তাহলে 2 আর 4 এর মধ্যেই একটা ভ্যালু নিশ্চয়ই আছে, যেই ভ্যালুতে গিয়ে আমরা দেখব যে ফার্ম ইউ অ্যান্ড ফার্ম এল এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। বুঝতে পারছো আমার কথা? Yes, sir. ম্যাথামেটিক্যালি ডু ইউ এগ্রি যে আসলে তো এরকম একটা পয়েন্ট থাকবে নিশ্চয়ই, Yes, sir. Definitely, sir. Yes, sir. right? Good. Professors Mogdilini and Miller decided to call this point the point of indifference. নামটা দেখো কত ইন্টারেস্টিং, point of indifference. Indifferent মানে বোঝো না, যে we don't care, যে আমি যদি বলি I'm Yes. indifferent, তার মানে হচ্ছে I don't care. Point of indifference মানে হচ্ছে যেই পয়েন্টে, according to Mogdilini and Miller, it doesn't matter if you are equity financed or debt financed. So first they said যে 100% debt is a good idea যদি সবকিছু আইডিয়াল হতো। আচ্ছা, সবকিছু আইডিয়াল যেহেতু না,
তাহলে একটা কাজ করি, দেখি এটা বের করা যায় নাকি যে কোন পয়েন্টে গিয়ে ডেট ইকুইটি ডাজন্ট ম্যাটার। পয়েন্ট অফ ইনডিফারেন্সকে অনেক ইকোনমিস্ট বলে দি ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর দি ইকুইভ্যালেন্সি পয়েন্ট। শুনতেছো? ফাইন্যান্সিয়াল ইকোনমিক্সে যেরকম আমরা বলি ইকুইভ্যালেন্সি পয়েন্ট। ইকুইভ্যালেন্সি বিকজ ইউ অ্যান্ড এল দুইটাই ইকুয়াল। গুড, এতটুকু বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Awesome. তাহলে you guys, we are ready to look at a practical example. এখন কিয়নের বইয়ের বাইরে চলে যাচ্ছি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব। আমরা সবাই মিলে আসো দেখি এই God damn it, এই এক্সাম্পলটা, এন্ড তারপরে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা কিভাবে সলভ করা যায় সেটা বের করি। রিয়েল ওয়ার্ল্ডে আসলে কেউই তো 100% ইকুইটিও কনসিডার করবে না, 100% ডেট তো কনসিডার করা সম্ভবই না। সো লেটস সে যে আমাদের কোম্পানি, আমরা সবাই মিলে একটা কোম্পানি খুলছি FIN440, এন্ড আমাদের কোম্পানির একটা ইনভেস্টমেন্ট করতে হবে, একটা প্রজেক্ট করতে হবে যেটার জন্য আমাদের ক্যাপিটাল লাগবে 60 লাখ। শুনতেছো? Yes. ওকে, আমাদের ইনভেস্টমেন্ট লাগবে 60 লাখ। আমরা যদি লোন নেই, ব্যাংক আমাদেরকে 10% লোন দিবে, এন্ড আমাদের ট্যাক্স রেট ইজ 50%। দেখছো সবাই? Yes. Yes, sir. ওকে, বাকিটা ইগনোর করো, এতটুকু তোমাদের নোটসে লেখো যে we want to do a project, capital required 60 lakhs, if we borrow money 10% interest দিতে হবে, and the tax rate for our company is 50%. Are we good? All right, now আমাদের কাছে দুইটা অপশন আছে। এই পুরো 60 লাখ আমরা নিজেদের পকেট থেকে দিব, 60 লাখ এমন কিছু না, দিতে পারি, or আমরা 20 লাখ টাকা দিব নিজেদের পকেট থেকে, 40 লাখ টাকা লোন নিব। দেখছো? Yes. There was a time before Mogdilini and Miller when no one knew how to choose between 1 and 2. Professors Mogdilini and Miller went on to win a Nobel Prize for their contribution to finance. And this is just one part of the contribution they made. They figured out how to answer all questions like this. তোমরা একটু চিন্তা করো তো, এই প্রশ্নটার উত্তর কি দেওয়ার কোনো অবজেক্টিভ উপায় আমাদের কাছে এখনো আছে? যা শিখছো সেটার উপরে বেস করে আমরা বুঝি যে ডেট ইজ মোর অ্যাডভান্টেজাস, বাট আমরা তো এটাও বুঝতেছি যে ডেটের অ্যাডভান্টেজটা ইনকামের উপরে ডিপেন্ডেন্ট। যদি ইনকাম কমে যায় তাহলে কিন্তু ঝামেলা। ডু ইউ এগ্রি? Yes, sir. তাহলে এখন বলো 1 না 2 কোনটা করা উচিত? উপায় আছে নাকি কোনো বলার, সেটা চিন্তা করো। বলতে তো আর পারবে না, আমরা বের করবো একসাথে। The trial and error basis এ চেক করতে হবে। না, কিচ্ছু লাগবে না। ইঞ্জিনিয়ার্স ডোন্ট ইউজ ট্রায়াল এন্ড এরর। ইঞ্জিনিয়াররা যদি ট্রায়াল এন্ড এরর দিয়ে কাজ করতো তাহলে ওই যে ফ্লাইওভার গুলা হয়তো উল্টা আর ভুল জায়গায়। If you know what I mean. Yes. ইঞ্জিনিয়াররা কাজ করে with precision, with scientific precision. Mogdilini and Miller Debt দিয়ে করলে easier না? কি? Debt দিয়ে option 2 টা নিলে আমাদের জন্য better হবে না? How do you know? একটু আগে তো মনে Because হয়েছিল just ডেট ইজ make বেটার, sure 3000 ইনকাম 4000 ইনকাম, ডেট ওয়াজ গেটিং বেটার এন্ড বেটার। আর ওই একমাত্র মানে But as it's a mixture, that's why. It's not wholly from that. The engineering way, the Mogdilini and Miller way to answer this question is to first ask, can we figure out the equivalency point between the first option and the second option? Is there a point of indifference? দুইটা প্ল্যান আছে, কোনো একটা অপারেটিং ইনকামে দুইটা প্ল্যানের থেকে রেজাল্ট হবে ইকুয়াল। লেটস ফিগার আউট দ্যাট পয়েন্ট ফার্স্ট। বুঝছো আমার কথা? Shall we look at the formula? Yes, sir. Okay. This is the formula for the equivalency point or the point of indifference. It doesn't use trial and error. It simply uses basic algebra. একটু ফর্মুলাটা তোমাদের ইসের মধ্যে লেখো, নোটসের মধ্যে লেখো।
আমিও হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি যাতে করে তোমরা দেখতে পাও। মুখস্থ করতে হবে না, as you know. Sir, we cannot see the whiteboard. Yes, you can. ও না, the whiteboardটা একটু পরে Sir, দেখাই। right. Yeah, whiteboardটা এক টাইম পরে দেখো, ঠিক আছে? আগে পাওয়ার পয়েন্টে দেখো ফর্মুলাটা। হোয়াইট বোর্ডে আমি লিখতেছি, লিখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে ফর্মুলাটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্লাইডে? Yes. Slide Yes, second. ওকে, এখন হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। দাও, here is the formula. X minus I1 multiplied by 1 minus T minus PD, X minus I2 1 minus T minus PD divided by S1 S2, মাঝখানে ইকুয়ালটা যে, এটা আশা করি সবার চোখে পড়তেছে। এখন মন দিয়ে শোনো, দেখতেছো? এই ফর্মুলাটা দেখে যদি আমি এখন জিজ্ঞেস করি what are we solving for, I think the answer is obvious. We're solving for X, yeah? Yes, sir. Yes, Okay. S is equity, T is tax, I is interest. PD is preferred stock dividends. PD হচ্ছে একটা সাপ্লিমেন্টারি প্যারামিটার। এখানে ফিক্সড এক্সপেন্স থাকতে পারে, এখানে যা ইচ্ছা তাই দিতে পারি। আমাদের এই কোয়েশ্চেনে কোনো প্রেফার্ড স্টক রিলেটেড কথা নেই, সো আমি এই জায়গাটা কেটে দিচ্ছি। গুড। তাহলে এখন তো আসলে দেখি ফর্মুলাটা বানাতে পারি নাকি। S1 কত? 60 লাখ। ডু ইউ এগ্রি? Yes. S2 কত? 20 লাখ। X তো আমরা জানি না। X মাইনাস I1 যদি বলি, I1 কি আছে? ইন্টারেস্ট কি দিব যদি 60 লাখ নিজের পকেট থেকে দেই? No, sir. No, sir. Nope. Equity. সো এখানে I1 বলে কিছু নেই। 1 মাইনাস T কত? 50%, মনে আছে না? Yes, sir. Is equal to X minus I2, ইন্টারেস্ট কিন্তু এখানে দিচ্ছি, মনে আছে না? 40%. ভেরি গুড, মাল্টিপ্লাইড বাই এই যে 1 মাইনাস 50%। ডোন্ট ওয়ারি, ক্যালকুলেশনটা তোমাদের জন্য করা আছে। অলসো আমার মাথায় এত ব্যথা, আমি একবারে দেখিয়ে দিতে চাচ্ছি। সো একটু ক্যালকুলেশনটা দেখি। এই যে হেয়ার ইট ইজ, দাঁড়াও স্লাইডটা বড় করি। X minus 0 multiplied by 1 minus 0.5. PD যেহেতু নেই, এখানে 0 দেওয়া। X minus 4 কেন আশা করি বুঝতেছো। যদি না বুঝে থাকো তাহলে দেখে রাখো। আমরা যদি 40 লাখ টাকা লোন নেই, তাহলে ইন্টারেস্ট রেট যদি 10% হয়, তাহলে ইন্টারেস্টের পেমেন্টটাই তো হইতেছে 4। বুঝতে পেরেছো? Yes. Okay, multiplied by 1 minus 0.5, same tax rate, 60/20, X এর ভ্যালু 30 seconds দিচ্ছি, একটু দেখে নাও, is equal to 6. আমি বলবো কি যে 1 মিনিট সময় দেই, ক্যালকুলেশনটা করো একবার। For same values দিয়ে না? Yes, বাবা, সে আর কি ভ্যালুজ, এক্সাম্পল এর ক্যালকুলেশন এটা। এই যে এক্সাম্পলটা 60 লাখ 40 লাখ, ওটারই সলিউশনটা কি বাবা? X এর 6 আসছে। 60 তো আসবে। আমি তোমাদেরকে করতে বলছি নট টু টেস্ট দ্য ক্যালকুলেশন, বাট টু সি প্রসেসটা একবার নিজে করে। হয়েছে? দেখছো? করছো? Yes. ওয়ান্ডারফুল। যদি 60 মানে হয় 60 লাখ, তাহলে 6 মানে কি? 6 lakhs. এক্সেলেন্ট, থ্যাংক ইউ বাবা। তাহলে এখন উই আর রেডি টু আনসার হুইচ প্ল্যান ইজ বেটার। শুনতে চাও? ইয়েস? Yes, sir. ওকে, আমরা যদি এই প্রজেক্ট থেকে মনে করি ইনকাম হবে 6 লাখ অন অ্যাভারেজ, তাহলে ইট ডাজন্ট ম্যাটার
আমরা কি নিজের পকেট থেকে 60 লাখ দিব নাকি ব্যাংক থেকে লোন দিব? 40 লাখ আর নিজের পকেট থেকে দিব 20 লাখ, it doesn't matter because at 6 লাখ operating income, the return on investment and return on equity will be the same for both plans. যদি আমরা মনে করি আমাদের ইনকাম এই প্রজেক্ট থেকে on average 6 লাখের বেশি হবে, then we should borrow money. We should seek leverage. We should go with plan 2, which is 20 লাখ টাকা নিজের পকেট থেকে 40 lakhs লোন নিয়ে। If we think আমাদের ইনকাম 6 লাখের কম হতে পারে, then we should not borrow any money. We should invest our own. Point of indifference এর উপরে যদি চলে যায়, মনে করি আমাদের অপারেটিং ইনকাম হবে, then we choose debt in our capital structure. যদি মনে করি উপরে হবে না আর হওয়ার সম্ভাবনা নেই, then we choose equity. Don't you think this is an ingenious way of redefining capital structure? Yes, sir. By first calculating কোন point, it doesn't matter. Yes? Yes, sir. তোমাদেরকে ফাইনাল এক্সামে এইরকম একটা ম্যাথ দেওয়া হবে, দুইটা প্ল্যান দিব, দুইটা প্ল্যান। আরে এটা কে? মোহাম্মদ জারিশ করিম শান্ত, মোহাম্মদ জারজিশ করিম শান্ত। What does Jarjish mean? Sir, it's a perfect name. Oh, mashallah. Very unique name. Mr. Jarjish, thank you for turning the microphone off. তোমাদেরকে leverage থেকে theoretical question করব, but সেই questionটাই will be based on the calculation that you just learned. So তোমাদেরকে আমি point of indifference, where is the formula? কই গেল? তোমাদেরকে পয়েন্ট অফ ইনডিফারেন্স ক্যালকুলেট করতে হবে দুইটা প্ল্যানের মাঝে, অ্যান্ড চুজ করতে হবে কোন প্ল্যানটা ইজ বেটার, অ্যান্ড এক্সপ্লেইন করতে হবে কোন কন্ডিশনে কোন প্ল্যানটা বেটার। বুঝতে পেরেছো? স্যার জিনিসটা কি ইন্টারেস্টিং লাগে নাই তোমাদের কাছে যে দুইটা ইঞ্জিনিয়ার এসে একটা নতুন ধরনের ক্যালকুলেশন করে একটা প্রোফাউন্ড ডিসকভারি করে ফেললো ফাইন্যান্সে? Yes, sir. ইয়েস স্যার। স্যার এই এক্স যে পয়েন্ট অফ ইনডিফারেন্স এটার সিগনিফিকেন্সটা বলতে পারবেন? আবার এক্স হচ্ছে যেই ভ্যালুতে ইট ডাজন্ট ম্যাটার ইফ উই হ্যাভ লেভারেজ অর নট, এটা হচ্ছে যেই পয়েন্টে লেভারেজ ডাজ নট গিভ আস অ্যান অ্যাডভান্টেজ। এক্স হচ্ছে অপারেটিং ইনকামের ওই ভ্যালুটা যেই ভ্যালুতে লেভারেজের কোনো লেভারেজই নেই আমাদের। যেহেতু লেভারেজ নেই, Something like yes sir. যেহেতু লেভারেজ নেই বাবা, আমরা যদি ডেট নেই তাহলে কি আসলে চিপার হবে? হবে না, হবে খালি মোর রিস্কি। হ্যাঁ, আমরা তো খালি রিস্কিটাই দেখবো। তাহলে যদি লেভারেজ থাকে তাহলেই না এই যে চিপার জিনিসটা বের হয়ে আসবে আর আমাদের লাভ বেশি হবে। বুঝতে পেরেছো? Yes sir. So it is not something like we're in the safe waters. It just doesn't make a difference at that No, point. no. It simply means that it doesn't matter if you borrow money or not. If your income is X. Because if your income is X, তাহলে if you borrow money, you're not going to get any advantage. If your income is expected to be more than X, then you will get an advantage if you borrow money. If your income is expected to be less than X, then you will have an advantage if you don't borrow money. বুঝতে পেরেছো? Understandable, sir. Thank you so much. Of course. X is that point যেখানে leverage or lack of leverage দুইটাই equal. যেখানে unlevered is equal to levered. যেখানে we have no advantage from debt. মকডিলিনিয়ান মিলারের চিন্তাধারাটা ছিল যে if it is cheaper, তাহলে even if it is more risky, that doesn't change the fact that it's cheaper. বুঝছো? যদি দাম কম হয় তাহলে রিস্ক বেশি হলে অসুবিধা কি?
দাম তো কম, খরচ তো কম। যদি খরচ কম হয় তাহলে তো রিটার্ন বেশি। বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. সো দে আর্গিউড যে তাহলে 100% ডেট হয়ে যাক। আফটার অল ট্যাক্স যদি সবসময় আমাদেরকে ডেট চিপার বানিয়ে দেয় তাহলে 100% ডেটে তো কোনো সমস্যা নেই। মকডেলিয়ান মিলারের আসল প্রপোজিশন গুলোতে তারা আবার এটাকে আরো অনেক ডাইসেক্ট করে, বলে যে আসলে একটা ট্যাক্স শিল্ড আছে, যে শিল্ডটা পর্যন্ত ডেট ইজ বেটার দেন একুইটি। ওই শিল্ডটার উপরে চলে গেলে আবার অন্য জিনিস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমরা আর এত দূরে না যাই, আমরা পয়েন্ট অফ ইনডিফারেন্স ক্যালকুলেট করা এখন পারবো আই এক্সপেক্ট। অ্যান্ড পয়েন্ট অফ ইনডিফারেন্স ক্যালকুলেট করে আমরা এক্সপ্লেন করতে পারবো যে অপারেটিং ইনকামের বেশি হলে ডেট, কম হলে একুইটি। এই তো, অ্যান্ড দ্যাটস ইট। This concludes capital structure. When I see you on Friday, we are going to have a brief discussion regarding dividend policy. আমাদের স্টুডেন্টরা যখন 440 থেকে 435, 464 এছাড়া কোর্সে যায়, তাদের দেখা যায় যে একটা কোম্পানি ডিভিডেন্ড পে আউট নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। সো আমরা ডিভিডেন্ড পলিসি আসলে কি জিনিস, ডিভিডেন্ড দেওয়া আর ডিভিডেন্ড ডিক্লেয়ার করার মধ্যে যে আকাশ পাতাল ডিফারেন্স আছে সেটা বুঝবো। মকডেলিয়ান মিলারের ডিভিডেন্ড পলিসিতে যে কন্ট্রিবিউশনটা আছে সেটাও একটু ডিসকাস করব। গুড, Yes, sir. এক্সেলেন্ট। তাহলে আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। Thank you, sir. Welcome, sir. Good night. Welcome, sir.